হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। রাফিস ইংলিশ গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে গ্রামাটিক্যাল একটি গুরুত্বপূর্ণ অংশ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যদি গভীরভাবে মনোযোগ দাও তাহলে অতি সহজে বুঝতে পারবা। তোমাদের আর রুল বারবার মুখস্থ করতে হবে না, অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখতে থাকো। কোনো সেন্টেন্সটা কোনো সেন্টেন্স যদি দেওয়া থাকে আর সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি দেওয়া থাকে প্রশ্ন, তো সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে আমরা আগে সেন্টেন্সের মধ্যে কি খুঁজবো? অক্সিলারি ভার্ব খুঁজবো। অক্সিলারি ভার্বটা উত্তরের শুরুতে নিয়ে আসবো, এরপরে একটা নট দিব, এরপরে প্রথম থেকে যা বাকি আছে সম্পূর্ণ লিখে, প্রথম থেকে সব লিখে দিয়ে শেষে একটা কোশ্চেন মার্ক দেবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। লেখা আছে হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে, অক্সিলারি ভার্ব নিয়ে আসবো আর এরপরে একটা নট। কিন্তু সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট দেয়া যাবে, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে এই নটটা দেয়া যাবে না। যেহেতু সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, এখানে নাবোধক কোনো ওয়ার্ড নেই, অতএব আমাদের নট দিতে হবে। আর নটটা সংক্ষেপে দেবো, ইজ নট কে সংক্ষেপে বলতে হয় ইজেন্ট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্সিলারি ভার্ব ওই যে ইজটা নিয়ে আসছি, এরপরে নট, এরপরে প্রথম থেকে যা যা লেখার বাকি আছে সম্পূর্ণ লিখে দেবো। হি বাকি আছে, হি লিখবো। ইজ তো লিখছি আমি অক্সিলারি ভার্ব, তারপর এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়, এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছো নিচের যে উদাহরণটা দেওয়া আছে, একটু দেখো। হি ইজ নট এ গুড স্টুডেন্ট। তাহলে আমাদের এখানে যদি ইন্টারোগেটিভ করতে চাই, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ করতে গেলে উত্তরের শুরুতেই সাহায্যকারী ভার্বটা নিয়ে আসবো, এরপরে একটা নট দেবো। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ নট আছে তাহলে আমাদের এই নটটা আর এখানে দেওয়া যাবে না। এরপরে প্রথম থেকে সব প্রথম থেকে যা বাকি আছে লেখার, প্রথম থেকে বাকিগুলো সম্পূর্ণ লিখে দেবো। তাহলে হি বাকি আছে হি, আর এখানে তো আমাদের নট দেয়া যাবে না। এ গুড স্টুডেন্ট, শেষে একটা কোশ্চেন মার্ক দেবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো। দেখতেই থাকো। তোমাদের পরবর্তীতে আরো কিছু উদাহরণ দিয়ে, আরো কিছু রুল দিয়ে তোমাদের আরো ক্লিয়ার করতে চাচ্ছি, তা দেখতেই থাকো। হ্যালো গাইস, তোমাদের মাঝে আরেকটি রুল নিয়ে উপস্থিত হয়েছে, রুল 2। এটা সাহায্যকারী ভার্ববিহীন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। যে সেন্টেন্সটা দেয়া থাকবে এই সেন্টেন্সটার মধ্যে সাহায্যকারী ভার্ব থাকবে না, অর্থাৎ যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেয়া থাকবে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া থাকবে না। তাহলে সাহায্যকারী ভার্ববিহীন সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করব? তাহলে উত্তরের শুরুতে আমরা যখন উত্তর লেখা শুরু করব, ডু নট অর্থাৎ ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস প্রথম থেকে সব লিখবো। কিন্তু বিশেষ দ্রষ্টব্য, একটা কথা মনে রাখতে হবে, ডু, ডিড এবং ডাস, এই যে ডু, এই তিনটাকে বলা হয় ডু ভার্ব। যে ডু, ডিড, ডাসকে বলা হয় ডু ভার্ব। ডু ভার্বের পর সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা অবশ্যই মনে রাখতে হবে, সর্বদাই মনে রাখতে হবে যে ডু ভার্বের পর সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ বেস ফর্ম বসে। তা আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা উত্তরের শুরুতে হয় ডু নট বসাবো, না হলে ডাজ নট, না হলে ডিড নট। কখন ডু নট, কখন ডাজ নট এবং কখন ডিড নট আমরা লক্ষ্য করো। এই ভার্বের সাথে দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে ডু নট, অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা ইয়েস না থাকে, সরাসরি প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা ডু বসাবো। আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ, আর ভার্বের পাস্ট ফর্ম টু অর্থাৎ পাস্ট ফর্ম হলে ডিড। তাহলে আমরা দেখি ভার্বের সাথে এস বা ইয়েস আছে, অর্থাৎ এই দুই নাম্বারটা আছে, এস বা ইয়েস থাকলে ডাজ। তাহলে আমরা অ্যান্সারের শুরুতে কি বসাবো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাজ। এরপরে আমাদের সূত্রের মধ্যে ডাজ, তারপরে একটা নট বসাতে, ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট। তাহলে আমাদের ডাজ বসানো হয়ে গেছে, এরপরে একটা নট বসাতে হবে, সংক্ষেপে একটা নট। তাহলে ডাজ নট। এরপরে বলা আছে প্রথম থেকে সব, তাহলে প্রথম থেকে আমরা বসাবো হি বসাবো। আচ্ছা, প্লেস, এটা তো আর বসাইনি আমরা, এর জন্য ডু নট অথবা ডিড নট, ডাজ নট বসাইছি, কিন্তু আমরা তো আর প্লে আর বসাই নাই, তাহলে আমরা এই প্লেটা বসাবো। কিন্তু এস বা ইয়েস রাখা যাবে না। বিশেষ দ্রষ্টব্য, ডু ভার্বের পর সর্বদাই ভার্ব নয়। যেহেতু আমরা প্রথমে ডু, ডিড, ডাজ, ডাজ এগুলো যদি বসাই কখনো, এগুলোকেই বলা হয় ডু ভার্ব, আর এরপরেই সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এই প্লেসটাকে আমরা কি করব? প্লে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাবো, এসটা দেওয়া যাবে না। এরপরে বাকি যা আছে তাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বুঝতে পারছো। নিচেরটা দেখো, এটা ভার্বের দে প্লে ফুটবল। এখানে প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস নাই, সরাসরি প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম। তাহলে ভার্ব ওয়ান হলে কি হয়? ডু। তাহলে আমরা এখানে ডু দিব, এরপরে একটা সংক্ষেপে নট দিতে হবে। তাহলে ডু নট কে বলা হয় ডোন্ট।
তার এরপরে বলা আছে ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো বসানোর পরে প্লাস প্রথম থেকে সব। এখন প্রথম থেকে আমরা লিখবো দে প্লে, প্লেটা আমরা লিখবো কারণ ডু ডিড ডাজ এর পর যে ভার্বটা বসে সবসময় প্রেজেন্ট ফর্ম, তা প্রেজেন্ট ফর্ম তো করাই আছে, আমরা এটা লিখবো প্লে ফুটবল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা, এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, এটা বুঝতে পারছো সবাই। তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখতেই থাকো। যদি দেয়া থাকতো আই প্লে ফুটবল, তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কি আছে, প্লে আছে। তাহলে প্লে যদি থাকে তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস নেই, আবার এটা বোঝানো হয়েছে, তাহলে কি হবে, এটা অবশ্যই ডু এবং তারপরে সংক্ষেপে একটা নট, ডোন্ট, এরপরে প্রথম থেকে কি, প্রথম থেকে সব। তাহলে প্রথমে আই, এরপরে কি আছে প্লে ফুটবল। আরেকটা সেন্টেন্স দেওয়া যাক, যদি থাকতো এটা না দিয়ে অন্য একটা দিচ্ছি, আই প্লেড ফুটবল, এটা দেয়া থাকে, তাহলে কি করব, দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি রয়েছে, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু থাকলে ডিড হয়, তাহলে আমাদের ভার্ব টু থাকার কারণে আমাদের এখানে কি হবে ডিড, তারপরে কি হবে একটা নট সংক্ষেপে ডিডেন্ট, এরপরে প্রথম থেকে সব, প্রথমটা আই, আর এই যে প্লেড আছে এখানে কি করতে, ডু ভার্বের পর ডু লিখি আর ডিড আর ডাজ যেটাই লিখি না কেন, এই তিনটাই হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বের পর যদি কখনো কোনো ভার্ব বসে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম করে নিব, প্লে, এটি দেওয়া যাবে না, প্লে তারপরে হচ্ছে ফুটবল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই সেটা এটা বুঝতে পারছো। তাহলে তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে কি ছড়িয়ে দিবে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যাতে পরবর্তীতে ক্লাস ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে দেখতেই থাকো, আমি তোমাদের আরো এক্সাম্পল দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে রুলটা তোমাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে রুল নাম্বার 3। কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে তাহলে উত্তরের শুরুতে হু প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট, অর্থাৎ ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস বাকি অংশ। তাহলে উত্তরের শুরুতে এভরিবডি থাক আর এভরিওয়ানই থাক আর অলই থাক, উত্তরের শুরুতেই হু হবে। তাহলে আমরা আগে এই এভরিওয়ানের জন্য আমরা লিখলাম হু, এরপরে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাবো। তাহলে এখানে দেখতেছি লাভস আছে, ভার্বের সাথে এস বা ইয়েস আছে, অবশ্যই এটা কি হবে ডাজ নট অর্থাৎ ডাজেন্ট। তাহলে আমরা কি দিব ডাজেন্ট। এরপরে বলা আছে বাকি অংশ, বাকি অংশ আমাদের এটা তো আর আমরা লিখি নাই, এভরিবডি আর এভরিওয়ান অল যদি থাকে এগুলো উঠে যাবে, উঠে গিয়ে হু বসবে, তাহলে এটা উঠে যাবে। তাহলে আমরা এটা তুলে দিয়ে আমরা কি বসাইলাম হু, এরপরে ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে আমরা কি লিখলাম ডাজ নট অর্থাৎ ডাজেন্ট। এরপরে বাকি অংশ, তাহলে এটা তো আর লিখি না, এটাও লিখবো, কিন্তু আমরা জানি ডু নট, ডিড নট, ডাজ নট, এই ডু ভার্বের এই ডু ডিড ডাজকে ডু ভার্ব বলা হয়। ডু ভার্বের পর যে ভার্বটা বসে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে লাভ হবে লাভ ফ্লাওয়ার্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। এরপরে দেখো এভরিবডি বিলিভস হিম, তাহলে এভরিবডির জন্য আমাদের কি বসবে, এখানে হু বসবে, আর যে বিলিভস ভার্বের সাথে এস বা ইয়েস থাকার কারণে আমাদের এখানে হবে ডাজ নট অর্থাৎ ডাজেন্ট। এরপরে বাকি সব, তাহলে এভরিবডি তো বসবে না, এভরিবডির জন্যই তো হু, আর ভার্বের সাথে এস বা ইয়েস হওয়ার কারণে ডাজ নট ডাজেন্ট। এখন বাকি সব এই বিলিভ থেকে শুরু করে বাকি যতটুকু আছে বসাবো, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস রাখা যাবে না, পাস্ট ফর্ম রাখা যাবে না, অর্থাৎ ডু ডিড ডাজ এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে বিলিভ এসটা হবে না, প্রেজেন্ট ফর্ম বিলিভ হিম, এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও অবশ্যই বুঝতে পারছো, দেখতেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রুল নাম্বার 4, এখানে বলা আছে নোবডি, নো ওয়ান, নান থাকলে, কোনো সেন্টেন্সের মধ্যে নোবডি, নো ওয়ান, নান যদি থাকে সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে উত্তরের শুরুতে হু লিখবো এবং বাকি অংশ, এটা একদম সহজ। তাহলে নোবডি যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড, এখানে ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো বসবে না, শুধু নোবডির জন্য হু বসবে আর বাকি যা আছে তাই বসবে। এস বাই এস এগুলো কিছু দেখে, পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কি থাকে থাক এটা আমাদের দেখার প্রয়োজন নেই, শুধু নোবডির জন্য হু অথবা নানের জন্য হু এবং নো ওয়ানের জন্য হু, আর বাকি অংশ সম্পূর্ণ বসাই দিব। তাহলে নোবডির জন্য হু আর বাকি অংশ সম্পূর্ণ থাকবে, কোনো এস বাই এস উঠে যাবে না, বেস ফর্ম হবে না, যা থাকবে তাই বসবে। তাহলে হচ্ছে নোবডির জন্য হু বিলিভস এ লায়ার।
এবং শেষে একটা কোশ্চেন মার্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো, নো ওয়ান ক্যান ডু দিস। ইন্টারোগেটিভ যে করতে বলছে এখানে যেহেতু নো ওয়ান আছে, নো বডি নো ওয়ান না থাকলে হু বসবে, তাহলে নো ওয়ান থাকার কারণে হু প্লাস বাকি যা থাকবে তাই, ক্যান ডু দিস এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এটা বুঝতে পারছো। আর একটা এক্সাম্পল দিয়েই তোমাদের শেষ করে দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে রুল নাম্বার 5, আমরা যখন ইন্টারোগেটিভ করব, নিভার থাকলে ইভার লিখবো আর নাথিং থাকলে এনিথিং লিখবো। আর রুলগুলো আগের মতোই যেভাবে করতে হয়। এখানে যে উত্তর শুরুতে এখানে সাহায্যী ভাব থাকলে অর্থাৎ অক্সিলারি ভাব থাকলে উত্তর শুরুতে অক্সিলারি ভাব আসবে, আর নেভার থাকার কারণে নট তো বসবে না, আর নাথিং থাকার কারণে তো নট বসবে না। তাহলে অক্সিলারি ভাব থাকলে উত্তরের শুরুতে আসবে, আর যদি অক্সিলারি ভাব না থাকে তাহলে মূল ভার্বের উপর নির্ভর করবে, ডু অথবা ডিড অথবা ডাজ আসবে। যেহেতু আমাদের এখানে ইন্টারোগেটিভ করতে বলছে, আমাদের দেখি ভার্বটা কি আছে, ড্রিঙ্ক। আর অবশ্যই এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা উত্তরের শুরুতে ডু লিখবো। আর যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড নিভার আছে তাহলে তো নট বসা যাবে না, এন্ড প্রথম থেকে সব লিখবো, আই লিখবো, আর নিভার থাকলে যে ইভার হয় ইভার করে দিব। এরপরে যা আছে তাই, ড্রিঙ্ক টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখানে দেখো অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যী ভাব আছে, ওয়াজ আছে, তাহলে উত্তরের শুরুতে ওয়াজ নেব। নেওয়ার পরেই আমাদের নাথিং থাকার কারণে নট তো আর নেওয়া যাবে না, আর প্রথম থেকে সব সম্পূর্ণ লিখে দেবো, দেয়ার লিখবো, ওয়াজ তো লিখছি, নাথিং থাকলে এখানে বলা আছে এনিথিং, এর বাকি যা যা আছে বসাই দিব এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এতক্ষণ ক্লাসটি উপভোগ করলা। তোমরা যদি এই ক্লাসটি বুঝতে পারছো এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, এবং অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তা সবাই ভালো থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।